হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বাংলা নেটে আজ থেকে তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিটি যে টেস্ট পেপার রয়েছে ওই টেস্ট পেপারটা সমাধান করানো শুরু করছি। আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে, সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এখানে তোমাদের শুধু উত্তর নয়, উত্তরের সাথে সাথে আমি অনেক কিছু ডিসকাস করব যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো দেখো তাহলে শুরু করছি আজকে প্রথম পেজ 38 পেজ যেটা রয়েছে টেস্ট পেপারে। এখানে যত 1 নম্বরের প্রশ্ন রয়েছে এগুলোই তোমাদের সাথে ডিসকাস করব। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে। দ্বিতীয় রয়েছে দেখো সাড়া প্রদানে ভূমিকা নেই। তৃতীয় রয়েছে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। তারপর এটা রয়েছে এটি এক ধরনের শক্তি। এখানের মধ্যে যেটা উত্তরটা হবে না, অর্থাৎ উদ্দীপকের বৈশিষ্ট্য নয়, সেটা হয়ে যাবে অপশান সি এরটা, অর্থাৎ এটা শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। এটা ভুল রয়েছে, কারণ উদ্দীপক বাইরের পরিবেশ এবং ভেতরের পরিবেশ, অভ্যন্তরীণ পরিবেশ দুটোতেই উৎপন্ন হতে পারে। তো ভেতরের পরিবেশের যে উদ্দীপকগুলো কী কী হতে পারে, হরমোন, উৎসেচক, এইগুলো। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো মানবদেহে মেনিনজেসের ভূমিকা কী? মানবদেহে মেনিনজেসের ভূমিকা কী? মস্তিষ্ককে পুষ্টিরস সরবরাহ করে, সুষুম্নাকাণ্ডে সংক্রমণ থেকে রক্ষা করে, মস্তিষ্কের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে, সুষুম্নাকাণ্ডের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে। মানবদেহে মেনিনজেস কিন্তু সুষুম্নাকাণ্ড আর মস্তিষ্কের যে আবরণী, এটা একটা ত্রিস্তরী আবরণী, সেই আবরণীকে বলা হয় মেনিনজেস। তো এই মেনিনজেস সুষুম্নাকাণ্ডকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এই ত্রিস্তরী আবরণী বললাম, এটা এর 3টে স্তর কি কি? ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যারাকনিড ম্যাটার। এগুলো একটু খেয়াল রাখবে। এরপরে রয়েছে দেখো নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে দিয়েছে দেখো প্রথম অপশানটা, ফিমার টিবিয়া প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও সকেট সন্ধি। অপশান বি এ দিয়েছে হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোফিয়াল তরল। অপশান সি রয়েছে বাইসেপ সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে আর অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষায় সহায়ক। তো এর মধ্যে কোন অপশানগুলো ঠিক রয়েছে সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো এখানে মধ্যে অপশান বি ঠিক রয়েছে, হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল। আর যেটা ঠিক রয়েছে অর্ধবৃত্তাকার নালী দেহের ভারসাম্য রক্ষায় সহায়ক। তো অপশান বি আর ডি এই দুটো এখানে ঠিক রয়েছে, কিন্তু তোমরা যদি এর উত্তরের অপশানগুলো দেখো, নিচে দেখো উত্তরের অপশানগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোথাও বি আর ডি দেওয়া নেই। তো সেই কারণে এখানে উত্তরগুলো ভুল দেওয়া রয়েছে। তো লাস্টের অপশানটা 3 আর 4 দেওয়া রয়েছে। 3 আর 4 না হয়ে ওটা যদি 2 আর 4 থাকতো ঠিক হতো। কারণ দেখো এখানে ফিমার টিবিয়া প্যাটেলার অস্থিসন্ধি এগুলো কিন্তু বল সকেট সন্ধি নয়। বল আর সকেট সন্ধি আমাদের একটা দেখা যায় এই হিউমেরাসের সাথে যে স্কন্ধসন্ধি থাকে, এটা আরেকটা দেখা যায় আমাদের ফিমারের সাথে শনি চক্রের যে অস্থিসন্ধি থাকে। এই দুটো অস্থিসন্ধি দেখা যায় বল আর সকেট সন্ধি, সেজন্য এখানে অপশান এটা হবে না। বাইসেপ সংলগ্ন অস্থি দুটোর কৌণিক দূরত্ব বৃদ্ধি করে না, কমায়। বাইসেপস পেশি, এই যে কনুয়ের যে অস্থি দুটো পেশি রয়েছে, কনুয়ের ওপরে যে পেশিটা রয়েছে এটা বাইসেপস পেশি। এটা আমাদের হাতকে কিন্তু কাছে আনতে সাহায্য করে, অর্থাৎ দুটো অস্থিকে কাছে আনতে সাহায্য করে। সেই কারণে কিন্তু এটা হয়ে যাবে ভুল। তো অপশান এ সি হবে না, বি আর ডিটা ঠিক রয়েছে। এখানে কিন্তু অপশানে তোমাদের উত্তরের অপশানে কোথাও বি ডি নেই, এটা একটু খেয়াল করবে। এরপরে রয়েছে দেখো 1-4 প্রশ্ন, যে নিউক্লিওটাইডটি ডিএনএর উপাদান নয় সেটি হলো কোনটি? এখানের মধ্যে দেখো যেগুলো দেওয়া রয়েছে এসপি মানে সুগার, আর যেটা হচ্ছে গিয়ে মানে পেন্টোজ সুগার আর ফসফরিক অ্যাসিড যেটাকে ফসফেট বলা হয় ওটা। আর এরপরে রয়েছে দেখো প্রথমেরটা এটা দেওয়া রয়েছে অ্যাডেনিন, তারপর এটা দেওয়া রয়েছে থাইমিন, তারপর এটা ইউরাসিল, তারপর এটা সাইটোসিন। তো এর মধ্যে যেটা ডিএনএর উপাদান নয় সেটা হয়ে যাবে অপশান সি এরটা। তাহলে সুগার, ফসফেট তার সঙ্গে ইউরাসিল থাকলে সেটা আরএনএর উপাদান, ডিএনএর উপাদান নয়। তো অপশান সি এটা হয়ে যাবে এখানে সঠিক। এরপরে রয়েছে দেখো সঠিক ক্রমটি নির্বাচন করতে বলেছে। এর মধ্যে সঠিক ক্রম রয়েছে দেখো অপশান এরটা রেণুধর উদ্ভিদ, সেখান থেকে রেণু, সেখান থেকে প্রোথ্যালাস, সেখান থেকে জাইগোট। অপশান বি রয়েছে জাইগোট, সেখান থেকে রেণু, সেখান থেকে রেণুধর উদ্ভিদ, সেখান থেকে প্রোথ্যালাস। অপশান সি রয়েছে রেণু, রেণু থেকে প্রোথ্যালাস, প্রোথ্যালাস থেকে জাইগোট, জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ। আর অপশান ডিতে রয়েছে প্রোথ্যালাস, প্রোথ্যালাস থেকে রেণু, রেণু থেকে রেণুধর উদ্ভিদ, সেখান থেকে জাইগোট। এখানের মধ্যে যেটা তোমাদের সঠিক হয়ে যাবে অপশান এ সঠিক হবে, আর অপশান সি এই দুটো কিন্তু দেখবে ক্রম অনুযায়ী এই দুটো ঠিক রয়েছে, কিন্তু অপশান বি ডি এখানে ঠিক নেই।
এখানে ক্রমগুলো যদি দেখি, রেণুধর উদ্ভিদে রেণু উৎপন্ন হয়, সেই রেণু থেকে প্রোথ্যালাস উৎপন্ন হয়, সেই প্রোথ্যালাস থেকে স্ত্রীরেণু আর পুংরেণু উৎপন্ন হয়, যেটা হচ্ছে মিলিত হয়ে গিয়ে নিষেক হওয়ার পরে জাইগোট উৎপন্ন হয়। এরপরে অপশন সি এরটা দেখো, রেণু থেকে প্রোথ্যালাস উৎপন্ন হয়, প্রোথ্যালাসের থেকে নিষেক সম্পন্ন হওয়ার ফলে জাইগোট থেকে অপরিণত রেণুধর উদ্ভিদ উৎপন্ন হয়। তো সেই কারণে এই দুটো ক্রমই কিন্তু ঠিক রয়েছে। এরপরে রয়েছে দেখো 1-6টা বলেছে বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় কোথায়। এখানে দেখো অপশনগুলো দেওয়া রয়েছে, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির সময়, মোষের রেণুমাতৃ কোষ থেকে রেণু তৈরির সময়, প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুটনকালে, ইস্টের বংশবিস্তারকালে। দেখো শুক্রাশয় থেকে যখন শুক্রাণু উৎপন্ন হয় সেখানে মিওসিস কোষ বিভাজন হয়, আর মোষের রেণুমাতৃ কোষ থেকে রেণু উৎপন্ন হয়, সেটাও মিওসিস কোষ বিভাজন। আর প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুটনকালে মাইটোসিস কোষ বিভাজন হয়। মিওসিস আর মাইটোসিস এই দুটো কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়। এখানে বলেছে বেমতন্তু বিহীন কোষ বিভাজন দেখা যায়, সেটা অ্যামাইটোসিস কোষ বিভাজন। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন ইস্টের যে বার্ডিং হয়, বার্ডিং পদ্ধতিতে ইস্ট যে বংশবিস্তার করে, সেক্ষেত্রে দেখা যায় অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। তো সেই কারণে এখানে অপশান ডি হয়ে যাবে, ইস্টের বংশবিস্তার কালে কিন্তু বেমতন্তুবিহীন কোষ বিভাজন দেখা যায়, যেটা অ্যামাইটোসিস কোষ বিভাজন। এরপরে রয়েছে দেখো, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য। অপশান এ দিয়েছে, জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকম থাকে, সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিলে একই রকম, সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক হয়, জীবে বংশানুক্রমিক শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। এখানে দেখো যেটা সঠিক হয়ে যাবে অপশান বি এরটা, অপশান সি এরটা। এখানে সমস্ত ক্রোমোজোমের একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক হয়। যেমন ধরো শঙ্কর লম্বা গাছের ক্ষেত্রে তার একটা অ্যালিল বড়টি হয়, একটা অ্যালিল ছোটটি হয়, সেক্ষেত্রে এই জীবটাকে আমরা শঙ্কর জীব বলছি। তো দুটো অ্যালিলে যদি একই থাকে সেটাকে কিন্তু শঙ্কর বলা হয় না, সেটাকে বিশুদ্ধ জীব বলা হয়। তো সে কারণে সমস্ত ক্রোমোজোমের দুটো লোকাসে যখন অ্যালিল থাকবে, অ্যালিল দুটো যদি আলাদা হয় এবং প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়, সেক্ষেত্রে সেটাকে কিন্তু শঙ্কর জীব বলা হয়। এরপরে রয়েছে দেখো, জীবে বংশানুক্রমে শুধু মায়ের বৈশিষ্ট্য। এরপরে রয়েছে 1-8 প্রশ্ন, স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা কত হবে। তো এখানে দেখো এটা একটু ছকটা করে দেখতে হবে, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলা যেহেতু বলেছে, এখানে দেখো বাহক মহিলা যেহেতু বলে দিয়েছে, তার মানে তার একটা এক্স ক্রোমোজোমে হিমোফিলিক জিন রয়েছে আর একটা এক্স ক্রোমোজোম ভালো, আর স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে তার এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম দুটোই ভালো। তো এটাকে যদি আমরা ছক করে দেখি, তার যে মানে বাহক একটা কন্যা সন্তান হতে পারে, একটা কন্যা সন্তান হবে বাহক, আর একটা কন্যা সন্তান হবে যেটা স্বাভাবিক, আর একটা পুত্র হবে যেটা হিমোফিলিক পুত্র হবে, আর একটা পুত্র হবে স্বাভাবিক। আর এক্ষেত্রে যেটা চেয়েছে, প্রথম অপত্য বংশে হিমোফিলিক আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা। দেখো পুত্র সন্তান দুটো আছে, এখানে পুত্র সন্তান দুটো মিলিয়ে যদি আমি 100% ধরি, সেক্ষেত্রে এই একটা পুত্র সন্তান আর এই একটা পুত্র সন্তান, এই দুটোকে যদি আমি 100% ধরি, সেক্ষেত্রে আমার মানে হিমোফিলিক পুত্র হওয়ার সম্ভাবনা থাকছে 50%। সেই জন্য অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, কোনটি ডিম্বাণুকে সূচিত করে। ডিম্বাণু যেহেতু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, তো সেই কারণে এখানে এন হয়ে যাবে সঠিক অপশান। এরপরে রয়েছে দেখো, নগ্ন জিন আসলে কি। ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, মিশ্র প্রকৃতির নিউক্লিক অ্যাসিড বিহীন কোয়াসার্ভেট। এর মধ্যে অপশান বি হয়ে যাবে আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড নগ্ন জিন। এরপরে রয়েছে, অভিব্যক্তিতে ঘোড়ার যে নম্বর আঙুলটি খুরে পরিণত হচ্ছে, এটা হয়ে যাবে 3 নম্বর আঙুলটা খুরে পরিণত হয়েছে। এরপরে রয়েছে 12 প্রশ্ন, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। ব্যাঙের চোখের নিকটেটিং পর্দা, গিনিপিগের সিকাম, বাজ পাখির ডানা, মানুষের কর্ণছত্রের বেশি। দেখো ব্যাঙের চোখের নিকটেটিং পর্দা, গিনিপিগের সিকাম আর বাজ পাখির ডানা, এগুলো সবই সক্রিয় অঙ্গ। আর গিনিপিগের সিকাম যেটা, ওটা মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে, সেটা নিষ্ক্রিয় অঙ্গ। আর এখানে যে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে অপশান ডি হয়ে যাবে মানুষের কর্ণছত্রের পেশি, এটা কিন্তু নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। এরপরে রয়েছে দেখো, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো, এটা অপশান বিএটা হয়ে যাবে ম্যাগনোলিয়া নীলগিরিকা। এরপরে রয়েছে, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ। কচুরিপানা, সর্পগন্ধা, পার্থেনিয়াম, ল্যান্টানা। এর মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সর্পগন্ধাকে এত ব্যবহার করা হয়েছে, তার কারণে বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে। এরপরে রয়েছে দেখো, আর বাকিগুলো কচুরিপানা, পার্থেনিয়াম, ল্যান্টানা, তো এইগুলো কিন্তু সবই বহিরাগত প্রজাতি। পার্থেনিয়ামেরই বিজ্ঞানসম্মত নাম ল্যান্টানা
না ক্যামেরা আর কচুরিপানা, এগুলো কিন্তু সব বহিরাগত প্রজাতি। এরপরে রয়েছে দেখো ব্ল্যাক ফুট ডিজিজ ঘটে কোন দূষণে? তো এখানে রয়েছে জল, বায়ু, মাটি, শব্দ। দেখো ব্ল্যাক ফুট ডিজিজ ঘটে পারদ দূষণের ফলে, আর্সেনিক দূষণের ফলে। তো আর্সেনিক কিসে পাওয়া যায়? আর্সেনিক জলে পাওয়া যায়। তো সেই কারণে ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিক দূষণের ফলে ঘটে, সেই কারণে এখানে অপশান এটা জল সঠিক উত্তর হয়ে যাবে। তো এইগুলো ছিল তোমাদের 15টা এমসিকিউ কোশ্চেন। এরপরে দেখো তোমাদের যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে, শূন্যস্থান পূরণগুলো একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়। এখানে কি হবে? একটা নিউরনের একটা প্রান্ত, একটা নিউরনের ধরো এটা শেষ প্রান্ত, একটা নিউরনের আরেকটা নিউরন যেখান থেকে শুরু হচ্ছে, এই যে অংশটাতে যখন স্নায়ু উদ্দীপনা পরিবহন হয়, এখানে ভেসিকেলের মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে। এরকম নিউরো ট্রান্সমিটারগুলো যখন এই সাইনেপটিক ক্লেফট অঞ্চলে এসে মানে এই কোষ পর্দাটা ভেদ করে সাইনেপটিক ক্লেফট অঞ্চলে ছড়িয়ে পড়ে, তারপরে সেই স্নায়ু উদ্দীপনাটা ওই নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে পরবর্তী নিউরনে যায়। তো এইভাবে স্নায়ু উদ্দীপনা পরিবহন হয়, সেই কারণে এটাকে বলা হবে, এখানে যে সঠিক উত্তরটা হবে নিউরো ট্রান্সমিটার। একটি যেমন নিউরো ট্রান্সমিটারের একটা নাম হবে অ্যাসিটাইল কোলিন। একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়, নিউরো ট্রান্সমিটার লিখবে। এরপরে রয়েছে দেখো ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। দেখো ক্রোমোজোমের যে ক্রোমাটিড অংশ থাকে, ক্রোমাটিড অংশে কোষ বিভাজন ঘটে, এখানে তোমরা উত্তর যেটা লিখবে ইউক্রোমাটিন। ক্রোমোজোমের ইউক্রোমাটিন অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে, কারণ ক্রোমোজোমের যে হেটারোক্রোমাটিন অংশ থাকে সেখানে কখনো ক্রসিং ওভার ঘটে না, আর সেটা জিনের নিষ্ক্রিয় অংশ হয়ে থাকে, ঠিক আছে। তো সেই কারণে এখানে যে উত্তরটা লিখবে ক্রোমোজোমের ইউক্রোমাটিন অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন প্রয়োগ করা হয়, এটা কৃত্রিম অক্সিন হরমোন লিখবে। এরপরে রয়েছে সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ্য অংশে ড্যাশ পেশি থাকে, এটা লিখবে মায়োটম পেশি থাকে। এরপরে রয়েছে জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ। ভারত একটি অতি জীববৈচিত্র্য সম্পন্ন দেশ বা মেগা ডাইভার্সিটি দেশ। বাংলায় লিখবে অতি জীববৈচিত্র্য সম্পন্ন দেশ, আর ইংলিশে এটাকে মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় বা মেগা ডাইভার্সিটি দেশ। এরপরে রয়েছে দেখো সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, এটা লিখবে সিকিমের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে। তো এইগুলো ছিল শূন্যস্থান পূরণ। এরপরে রয়েছে সত্য মিথ্যা। দেখো প্রথম একটা বলেছে সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়, এটা ভুল হয়ে যাবে। মায়োপিয়াতে অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়। এরপরে রয়েছে হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, এটা সঠিক হয়ে যাবে। এরপরে রয়েছে এক জোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানে লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে, এটা সঠিক হবে। এরপরে রয়েছে কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলা হয়। দেখো কোনো জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ সেটাকে জিনোটাইপ বলা হয় না, সেটাকে ফিনোটাইপ বলা হয়, সেই জন্য এটা ভুল হয়ে যাবে। আর যেটা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য থাকে, জিনগত বৈশিষ্ট্য, সেটাকে কিন্তু জিনোটাইপ বলা হয়। এরপরে রয়েছে দেখো ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের গলা লম্বা হওয়ার কারণ প্রাকৃতিক নির্বাচন। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, এটা সত্য হবে। এরপরে রয়েছে দেখো মিথজীবী ব্যাকটেরিয়াম রাইজোবিয়াম শস্যজাতীয় উদ্ভিদের মূলে বসবাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। দেখো এখানে যেটা বলেছে শস্যজাতীয় উদ্ভিদ যেহেতু বলেছে সেজন্য ভুল হয়ে যাবে, যদি এটা সিম্বগোত্র উদ্ভিদ বলতো তাহলে ঠিক হবে। মিথজীবী ব্যাকটেরিয়ারা যেমন মিথজীবী ব্যাকটেরিয়ার মধ্যে রাইজোবিয়াম সিম্বগোত্র উদ্ভিদের মূলে বসবাস করে এবং সেখানে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। তো এগুলো ছিল তাহলে তোমাদের সত্য মিথ্যা নিরূপণ। এরপরে রয়েছে দেখো এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলানো। এর মধ্যে রয়েছে দেখো আমি এ স্তম্ভ বি স্তম্ভটা তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। এখানে রয়েছে স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, এখানে অপশান এরটা হয়ে যাবে সোয়ান কোষ। উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ করে রেক্ট্রিসেস। মাইক্রোটিবিউল কি হয়ে যাবে? মাইক্রোটিউবিউল ক্রোমোজোম বেমতন্তু গঠনে সহায়তা করে, জি এরটা হবে বেমতন্তু গঠন করে। প্রোটানোপিয়া কি হয়ে যাবে? ক্রোমোজোম সংযোজিত যে রোগ সেটাকেই বলা হয় প্রোটানোপিয়া, মানে বর্ণান্ধতার কারণে দেখা যায় প্রোটানোপিয়া, বর্ণান্ধতাকেই বলা হয়। এরপরে রয়েছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নিউম্যাটোফোর, যেটা ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে, ম্যানগ্রোভ অঞ্চলের যে সমস্ত উদ্ভিদ রয়েছে ওদের যে উদ্ভিদেরা মূল থেকে বেশি পরিমাণে জল মানে মানে ওখানে অতিরিক্ত পরিমাণে লবণ থাকার জন্য ওদের কিন্তু ওই মাটি থেকে জল আর লবণ শোষণ করতে অসুবিধা হয়, সে কারণে এগুলোকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। এরপরে ডিডিটি হয়ে যাবে জীব বিবর্ধন, ঠিক আছে।
তো এরপরে তোমাদের যে 6টা কোশ্চেন রয়েছে একটা বাক্যে উত্তর, এগুলো বলে দিচ্ছি। দেখো রয়েছে প্রথমে, একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যাবে চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে। এটা কি কারণে হবে? এই প্রকার মানে এখানে একটা চলন দেখা যাচ্ছে। কি চলন? এখানে ফটোট্রপিক চলন দেখা যাচ্ছে। তো এই চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয়? এখানে হরমোনটা হবে অক্সিন হরমোন। অক্সিন হরমোনের কারণে, কারণ যে কোনো ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন, তো সেই কারণে এখানে যেহেতু হরমোনের নামটা চেয়েছে সেটা হবে অক্সিন হরমোন। এরপরে রয়েছে দেখো, নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বোঝায় দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে রয়েছে হরমোন যদি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয় তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি খরিত হবে? এটা উৎসেচক লিখতে পারো, উৎসেচক বা লালা। তো এইগুলো উৎসেচক কি করবে? হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি আর উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি। এরপরে রয়েছে দেখো, কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটার নাম। কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটি হলো টেলোমিয়ার। এরপরে রয়েছে, নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেটাকে খুঁজে বের করতে বলেছে। তো এখানে দেখো বিষয়গুলো রয়েছে হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। তাহলে এখানে যেটা হয়ে যাবে, মিওসিস হয়ে যাবে। মিওসিস কোষ বিভাজনে হ্রাস বিভাজন দেখা যায়, ক্রসিং ওভারও দেখা যায়, আবার প্রজাতির ক্রোমোজোম সংখ্যাও ধ্রুবক থাকে। তো এরপরে রয়েছে দেখো, কোন ধরনের পরাগযোগে সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির ব্যবহার করেছিলেন? এটা হবে ইতর পরাগযোগ। স্বপরাগযোগকে ব্যাহত করে ইতর পরাগযোগ ঘটানোর জন্যই কিন্তু মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতিটি ব্যবহার করেছিলেন। ইমাস্কুলেশন পদ্ধতিতে কি করা হয়? যেটা পরাগরেণু থাকে, পরাগরেণুগুলোকে ছেটে ফেলা হয় এবং হচ্ছে গিয়ে ওটাকে যে স্ত্রীর যে অংশগুলো থাকে ফুলের, তো সেটাকে স্বপরাগযোগটাকে ব্যাহত করে দিয়ে ইতর পরাগযোগ করানোর জন্য এই পদ্ধতিটাকে করা হয়। এরপরে রয়েছে, মিলার উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সে 3টি গ্যাসের 2:1 অনুপাতে নেওয়া হয়। এখানে কোন কোন গ্যাস নেওয়া হয়? গ্যাসগুলোর নাম এখানে দেখো, তোমাদের সঠিক ক্রম অনুযায়ী বলতে হবে। 2:1, প্রথমে হচ্ছে গিয়ে মিথেন থাকে, আর তারপরে হচ্ছে গিয়ে তোমাদের অ্যামোনিয়া থাকে, আর যেটা থাকে হাইড্রোজেন। তো এই 3টে গ্যাস 2:1 অনুপাতে নেওয়া হয়। এরপরে রয়েছে দেখো, বিসদৃশ্য শব্দটি খুঁজে বের করতে বলেছে। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। এর মধ্যে যেটা বিসদৃশ্য হয়ে যাবে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন একটা এক্সিটিভ সংরক্ষণ, আর বাকিগুলো জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সব ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ে। তো সেই কারণে বোটানিক্যাল গার্ডেন এখানে বিসদৃশ্য। এরপরে রয়েছে, সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলে অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? দেখো, সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলে যে মানে অরণ্যগুলো থাকে সেগুলো উপকূল অঞ্চলকে বন্যা হয়ে যাওয়া বা প্লাবিত হয়ে যাওয়া থেকে রক্ষা করে। সমুদ্রের উপকূলের যেহেতু থাকে, সমুদ্রের ঢেউ থেকে রক্ষা করতে বা বন্যা হয়ে যেতে এইগুলো থেকে রক্ষা করতে সাহায্য করে। এবার যদি ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে যায় তখন কি হবে? উপকূলে সহজেই বন্যা হয়ে যাবে এবং উপকূলবর্তী যে সমস্ত প্রাণীরা থাকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, উপকূলের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। তো এটাই তোমাদের ছিল সমস্ত 1 নম্বরের প্রশ্ন, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তোমাদের জন্য কিন্তু টেস্ট পেপারের এরকম সিরিজ এবার আসবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা এখন কিন্তু চেষ্টা করো প্রতিদিন বাড়িতে টেস্ট পেপারগুলো সলভ করার, আর তার সাথে সাথে বইটাকে ভালো করে রিডিং পড়ার চেষ্টা করো। বইটাকে যদি আয়ত্ত করতে পারো, যেখান থেকে কোশ্চেন দিয়ে লাইন তুলে কোশ্চেন, সেটা কিন্তু সলভ করতে পারবে। বুঝে বুঝে বইটাকে এখন একবার অন্তত পড়ে নাও, তারপরে কোশ্চেনগুলো সলভ করলে দেখবে অনেক কোশ্চেন তোমরা ইজিলি সলভ করতে পারছো নিজেরাই। আর যেগুলো পারবে না সেগুলোর জন্য তো তোমাদের গৃহশিক্ষকের হেল্প নিতে পারো বা তোমাদের স্কুল টিচারের হেল্প নিতে পারো। যদি চাও আমাকেও কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে হেল্প করতে পারি। আজকে এখানে শেষ করছি, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। টাটা।